দেখো বেসিক কিছু ইংলিশ গ্রামারের পোর্শন ডিসকাস করব। ফার্স্ট সেন্টেন্স দেখো, সি রাইটস এ লেটার টু হিজ টু হার ফাদার। আচ্ছা দেখো, সি রাইটস এ লেটার, সি এর পরে রাইটস কেন লিখলাম? কারণ সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, এখানে ভার্বটা আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব। সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব। সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন, এখানে সিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট হয়, আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় হি, সি আর ইট, বা কোনো নাম হতে পারে, বা কোনো সিঙ্গুলার সাবজেক্ট যদি থাকে তারপরে যে ভার্বটা বসবে সেই ভার্বটা সিঙ্গুলার ভার্ব বসবে। তাহলে সাবজেক্টকে দেখে সবসময় ভার্ব বসে। অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট দ্য ভার্ব ইজ ইউজড ইন এ সেন্টেন্স। অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট, সাবজেক্ট সিঙ্গুলার আছে সেই জন্য ভার্বটাও সিঙ্গুলার হয়ে গেছে। ভার্বের সাথে এস যোগ, আমি আবার বলে দিচ্ছি, ভার্বের সাথে এস বাই এস যোগ হলে সেই ভার্বটা সিঙ্গুলার ভার্ব হয়। তাহলে এখানে যে ভার্বটা আছে সেটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। এখানে দেখো ভার্বের পর যেটা থাকে, আদার্স যে পোর্শন গুলো থাকে, এখানে যদি অবজেক্ট কে খুঁজতে হয়, বাংলাতে তুমি জানো যে একটা বাক্যে কর্ম কর্তা ক্রিয়া থাকে, ইংরেজিতেও সেরকম ভাবে অবজেক্ট থাকে। এই অবজেক্টের ইংলিশ বাংলা হচ্ছে কর্ম, ঠিক আছে? তো অবজেক্ট কে খুঁজবে কিভাবে? এখানে দেখো হোয়াট দিয়ে কোশ্চেন করতে পারো আর হুম দিয়ে কোশ্চেন করতে পারো। হোয়াট মানে কি এবং হুম মানে কাকে। যদি হুম দিয়ে কোশ্চেন করো, হি রাইটস এ লেটার হোম, তাহলে দেখো টু হিজ ফাদার এখানে আসছে। কিন্তু এখানে ওটা আমরা হুম দিয়ে কোশ্চেন করে এটাকে অবজেক্ট ধরবো না, এটা অবজেক্ট হবে না। এরপর হোয়াট কি লিখেছিল, হোয়াট দিয়ে কোশ্চেন করো, দেখো লেটার আসছে, এ লেটার, তাহলে এটা হবে অবজেক্ট। কি বললাম? এটা হবে অবজেক্ট। তাহলে অবজেক্ট সবসময় কি দিয়ে কোশ্চেন করতে করলে পাবো? সবসময় হোয়াট দিয়ে কোশ্চেন করলে পাবো আর হুম দিয়ে কোশ্চেন করলে পাবো। হোয়াট দিয়ে যদি কোশ্চেন করে যেটা পাবো সেটাকে আমরা ডিরেক্ট অবজেক্ট বলবো, আর হুম দিয়ে কোশ্চেন করলে যেটা পাবো সেটাকে আমরা ইনডাইরেক্ট অবজেক্ট বলবো। এরপর এখানে যে ভার্বটা আছে, এই ভার্বটাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। কি বললাম? ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে ওয়ান কাইন্ড অফ ভার্ব দ্যাট হ্যাজ অ্যান অবজেক্ট। তার কি থাকে? একটা অবজেক্ট থাকে। এখানে দেখো এটা একটা অবজেক্ট। ট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে বাংলাতে সকর্মক ক্রিয়া। যে ক্রিয়াপদের একটা অবজেক্ট থাকে তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব, আর যে ক্রিয়াপদের কোনো অবজেক্ট থাকে না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলা হয়। যেমন ধরো হি প্লেড শুধু বলা হলো, এখানে কোনো অবজেক্ট দেখো নেই। তাহলে এখানে যে ভার্বটা আছে সেই ভার্বটাকে আমরা বলতে পারি, কি বলতে পারি না? ইন্ট্রানজিটিভ ভার্ব। ইন্ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ ভার্ব বলতে পারি। তাহলে ট্রানজিটিভ ভার্ব সবসময় একটা অবজেক্ট ক্যারি করে, অলওয়েজ ক্যারিজ অ্যান অবজেক্ট। ট্রানজিটিভ ভার্ব সবসময় একটা অবজেক্ট নিয়ে যায়। অবজেক্ট যদি না থাকে তাহলে কিন্তু ভার্বটা ট্রানজিটিভ হবে না। আরেকটা জিনিস হচ্ছে ট্রানজিটিভ ভার্বের সাথে অনেক সময় কিছু ভার্ব বসে যেগুলো হেল্প করার জন্য হেল্পিং ভার্ব বসে থাকে। বুঝা গেছে? কিছু ভার্ব বসে থাকে ট্রানজিটিভ ভার্বকে হেল্প করার জন্য, সেগুলোকে হেল্পিং ভার্ব বসে থাকে। এবং ট্রানজিটিভ ভার্বটা অলওয়েজ অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট ইউজ হবে। সাবজেক্ট নাম্বার কোন নাম্বারে আছে, কোন পার্সনে আছে, সেটা দেখে পরে তার ভার্বটা ডিনোট হয়। ঠিক আছে? এটা হচ্ছে এটা বেসিক জিনিস। তাহলে তোমাকে প্রথমে যেটা জানতে হবে, যে চ্যাপ্টার গুলো তোমরা বেসিক যারা বুঝতে পারছো না ইংলিশটা, এক দুদিন ক্লাস করে ভাবছে যে ইংলিশটা আমার হয়ে যাবে, এরকম ভাবে কিন্তু হয় না। ইংলিশ সাবজেক্টটা কিন্তু অন্য সাবজেক্টের থেকে অনেক ডিফিকাল্ট। কারণ এখানে ওই ম্যাথও তুমি 3-4 মাস করলে শিখে যাবে, কিন্তু ইংলিশটা শেখা গ্যারেন্টি দিতে কেউ পারবে না। ঠিক আছে? কারণ তোমাকে নিজেকে রেগুলার বেসিসে প্র্যাকটিস করতে হবে, রেগুলার বেসিসে রুলস গুলোকে ফলো করতে হবে, নিজেকে অ্যাপ্লাইড করতে হবে, ল্যাঙ্গুয়েজ লিখতে হবে, রাইটিং স্কিল শিখতে হবে। আস্তে আস্তে ডেভেলপ হবে। তুমি আজকে 14 বছরে শিখে আসতে পারোনি, আজকে তো কেউ এক দুজন ভাবছে, মানে এক দুজনের কাছ থেকে আমি শুনেছি যে একটা ক্লাস করে ভাবলো যে ক্লাস আমি শিখে যাবো ইংলিশটা একদিনে। ঠিক আছে? তো এরকম ব্যাপারটা নয়, ইংলিশটা অন্য সাবজেক্টের থেকে অনেকটা ডিফিকাল্ট। যারা এখন এসে পড়ে, ধরো 15 বছরে তুমি আজকে ইংলিশ, সঠিক ইংলিশ লিখতে শেখোনি, তুমি কি ক্লাস 10 অব্দি টিউশন পড়োনি? ক্লাস 5-6 থেকে 7-8 থেকে পুরো 10-11-12 পড়েছো, কিন্তু সঠিক ইংলিশ লিখতে তাও শিখতে পারো। ঠিক আছে? তার মানে কি অতটা সহজ নয় সাবজেক্টটা। এটার জন্য তোমাকে টাইম দিতে হবে, রেগুলার বেসিসে ক্লাসগুলো ফলো করতে হবে। আমি একটা ক্লাসে কিভাবে শিখিয়ে দেবো ইংলিশটাকে?
ইংলিশ ওইভাবে হয় না। তোমাকে টোটাল পুরো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শিখতে হবে, সাবজেক্টের সাথে ভার্ব সঠিক লিখতে শিখতে হবে, ভার্বটা কিভাবে ইউজ করবে, পুরো টেন্সের ক্লাসটা করতে হবে, আমার 4-5টা ক্লাস করতে হবে টেন্স থেকে। সবগুলো যখন কমপ্লিট হবে, সবকিছু তোমাকে রাইটিং স্কিল লিখতে দেখাবো কিভাবে সেন্টেন্স ফরমেশন করতে হচ্ছে। সমস্ত টোটাল যখন 2-3 মাস, 3 মাস 4 মাস তোমার ক্লাস করা হবে, কমপ্লিট সব টপিক গুলো হবে, তখনই সেখান থেকে তুমি কমপ্লিট সেই সাবজেক্টের সমস্ত শিখতে পারবে। দেখো একটা একটা লিখতে গেলে কত কিছু জানতে হবে, যেমন এখানে টেন্সটা থেকে তোমাকে জানতেই হবে, টেন্সের সাথে সাথে তোমাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শিখতে হবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তার সাথে তুমি সেন্টেন্স ফরমেশন বা সেন্টেন্স কারেকশন তখনই করতে পারবে যখন সব চ্যাপ্টার গুলো কভার হবে। যেখানে অ্যাডভার্ব তোমাকে পড়তে হবে, যেখানে অ্যাডজেক্টিভ পড়তে হবে, প্রিপোজিশন সব থেকে বড় ইম্পর্টেন্ট, প্রিপোজিশন গুলো জানতে হবে, তো তবেই ইংলিশ সঠিক লেখা যাবে। তো তুমি যারা এরকম ভেবে মানে আমাকে 1-2 জন বলেছে যে বলছে মানে কি, যারা ধরো রেগুলার ক্লাস করছে না তাদের প্রবলেম হচ্ছে, রেগুলার ক্লাস করলে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? যে বুঝতে পারছি না। হ্যাঁ, হ্যাঁ, রেকর্ডিং দিয়ে দেবো, রেকর্ডিং তো সবাই দিয়ে দেবো, ইম্পর্টেন্ট সব ক্লাসে রেকর্ডিং দিয়ে দেবো। বুঝতে না পারার কারণ হচ্ছে রেগুলার না ক্লাস করা, ঠিক আছে? আর প্যাশেন্স রাখতে হবে, ধৈর্য। এরপর দেখো যেটা বলবো, এখানে এটা কি বলতো, প্রোনাউন। আচ্ছা বলো এটা কি ধরনের প্রোনাউন? প্রোনাউনের অনেক টাইপস আছে। এখানে এটা আমরা পার্সন বললাম, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। সিটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং এটা সাবজেক্ট হিসাবে ইউজ হয়। আমরা তাহলে বলতে পারি এই প্রোনাউনটা সাবজেক্টিভ প্রোনাউন, ঠিক আছে? এই প্রোনাউনটা কি ধরনের প্রোনাউন? সাবজেক্টিভ প্রোনাউন। সাবজেক্টিভ মানে এগুলো সাবজেক্ট হিসাবে বসে। এখানে দেখো হার, এখানেও একটা প্রোনাউন আছে, হারটা কি প্রোনাউন? এখানে অবজেক্টিভ, এই ফর্মটা কি অবজেক্টিভ, ঠিক আছে? এরপর হার ফাদার, এখানে দেখো এটা আমরা অবজেক্ট বলছি না, কিন্তু হোম দিয়ে কোশ্চেন করলে দেখো এটা আসছে, কেন অবজেক্ট বলছি না? কারণ দেখো মনে রাখবে এই প্রিপোজিশনের পর সেগুলোকে অবজেক্ট ধরা হয় না। আফটার প্রিপোজিশন, যেমন তোমাদেরকে আমি প্রিপোজিশনের ওইভাবে দেখিয়েছিলাম একটা, যে বেসিক কিছু জিনিস, দ্য পিপল অফ, এখানে দেখো সাবজেক্টের জায়গায় যখন প্রিপোজিশন থাকে তখন দেখো কি হচ্ছে, দ্য পিপল অফ বিহারে ধরি, দ্য পিপল অফ বিহার ইজ বসবে না আর বসবে? আর বসবে। কাকে দেখে বসছে? না এই প্রিপোজিশনের আগের ওয়ার্ডটাকে দেখে বসছে, ঠিক আছে? কিছু জিনিস আছে বেসিক জিনিস, সেগুলোকে একটু মাথায় রাখতে হয়। এখানে দেখো টুটাকে আমরা প্রিপোজিশন ধরবো না, এই মানে প্রিপোজিশন আছে কিন্তু এই প্রিপোজিশনের পরে এটাকে অবজেক্ট বলে বলবো না আমরা। কারণ হচ্ছে ওটাই যে প্রিপোজিশনের পর কখনো অবজেক্ট হয় না, প্রিপোজিশনের পর অবজেক্ট হয় না, যদি আমি অবজেক্ট পাইও তখন তাও আমি তাকে অবজেক্ট বলবো না। তাহলে দেখো এই প্রোনাউন, কিছু প্রোনাউন আছে যে প্রোনাউন গুলো সাবজেক্ট হিসাবে বসে, সেগুলোকে সাবজেক্টিভ প্রোনাউন বলছি। এবং এটা এটা কোন পার্সন, এবং তার জন্য এটাকে পার্সোনাল প্রোনাউন বলছি, থার্ড পার্সন তো, তার জন্য এটাকে পার্সোনাল প্রোনাউন বলছি। এই পার্সোনাল প্রোনাউন সাবজেক্টিভ হয় একটা, আরেকটা অবজেক্টিভ হয়। তাহলে কি বললাম, দু ধরনের পার্সোনাল প্রোনাউন হয়, একটা সাবজেক্টিভ আর একটা অবজেক্টিভ। তাহলে দেখো বেসিক ইংলিশ আমরা শুরু থেকে আবার নাউনের কিছু জিনিস আমি বলছি, তার সাথে প্রোনাউন পরপর প্রত্যেকদিন একটা করে চ্যাপ্টার বলে যাব, যাতে বেসিক গুলো তোমাদের ক্লিয়ার হয় এবং কোনো রকম কনসেপ্ট ক্লিয়ার প্রবলেম না হয়। দেখো প্রথমে নাউন বলতে, আবারও বলছি যারা আগে ক্লাস করেছো নাউন, আমি পরপর চ্যাপ্টার ওয়াইজ এখন আজ থেকে যদি 5-7 দিন ধরো 7টা ক্লাস পরপর হয়, 7টা চ্যাপ্টার ওয়াইজ পরপর আমি ইংলিশটাকে পড়াবো, যেখানে তোমাদের বেসিকটা যাদের ক্লিয়ার হয়। এবং যারা পড়েছো তারাও পড়তে থাকো, তাতে সবারই সুবিধা হবে এবং কমপ্লিট একটা আইডিয়া তৈরি করা যাবে। দেখো নাউনটা যদি প্রথমে আমরা শিখি, কারণ নাউন একটা সেন্টেন্সের সাবজেক্ট আর ভার্ব দেখলাম, সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট বা আদার্স কিছু পোর্শন দেখলাম। সব থেকে বেশি ইম্পর্টেন্ট সাবজেক্ট, সাবজেক্টকে দেখে ভার্ব বসে, তাহলে সাবজেক্টের জায়গায় নাউন বসে, সাবজেক্টের জায়গায় প্রোনাউন বসে। তাহলে এই দুটো জিনিস হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, কারণ সাবজেক্টটাকে চিনতে শিখতে হবে যে সাবজেক্টটা সিঙ্গুলার সাবজেক্ট নাকি প্লুরাল সাবজেক্ট। তাহলে সাবজেক্ট চিনতে গেলে এই দুটো চ্যাপ্টার আমাকে ভালো করে পড়তে হবে। আর ভার্ব যদি চিনতে শিখতে হয়, ভার্ব নিয়ে কাজ করতে হয়, তাহলে টেন্সেসটা ভালো করে টেন্সটা পড়তে হবে, ঠিক আছে? এবং এই দুটো আগে কমপ্লিট হোক, তারপর আমরা প্রিপোজিশনে আরো প্রিপোজিশন যেমন ভাবে তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন করতে বলছিলাম, আবার এরকম মাঝে মাঝে যেমন আজকে ওয়ান ওয়ার্ডস এর কাজ দিয়েছি, পরের দিন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেবো কিছু কাজ,
সেগুলো পড়ে আসবে, এইভাবে প্রিপোজিশনের অর্ধেক জিনিস হয়ে যাবে, কারণ পরীক্ষাতে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বেশি আসে কম্পিটিটিভ পরীক্ষাতে, কারণ তোমাকে ওই নর্মাল প্রিপোজিশন দেবে না। তাহলে দেখো নাউন বলতে বেসিক্যালি দু ধরনের নাউন হয়, এক ধরনের নাউনকে বলা হয় কংক্রিট নাউন, আরেক ধরনের নাউনকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। কংক্রিট নাউন আরেক ধরনের নাউনকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখো ওই ছোটদের মতো এইভাবে আমরা পড়বো না, বেসিক জিনিসগুলো নিয়ে আমরা নেক্সট চলে যাব। কংক্রিট নাউন মেইনলি চারটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন আর কালেকটিভ নাউন। ঠিক আছে, ম্যাটেরিয়াল নাউন আর কালেকটিভ নাউন। প্রপার নাউন, এই কংক্রিট মানে হচ্ছে যেগুলো লাইফ ফাইভ হিউম্যান সেন্স দিয়ে, পাঁচটা যে আমাদের হিউম্যান সেন্স অর্গান আছে, এই ফাইভ হিউম্যান সেন্স দিয়ে তুমি দেখতেও পাবে, সি টাচ করতে পারবে। ঠিক আছে, যার রিয়েল লাইফ এক্সিস্টেন্স আছে, কি বললাম, রিয়েল লাইফ এক্সিস্টেন্স। এই কংক্রিট নাউনের রিয়েল লাইফ এক্সিস্টেন্স আছে, কিন্তু অ্যাবস্ট্রাক্টে নো রিয়েল লাইফ এক্সিস্টেন্স, নো রিয়েল লাইফ এক্সিস্টেন্স, রিয়েল লাইফ এক্সিস্টেন্স, অস্তিত্ব, এক্সিস্টেন্স মানে অস্তিত্ব, যার বাস্তব কোনো অস্তিত্ব নেই সেগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট জিনিস। অ্যাবস্ট্রাক্ট মানে বাংলাতে কি বলা হয়, বিমূর্ত বলা হয়। আর কংক্রিট মানে হচ্ছে মূর্ত জিনিস, যেগুলোর কি আছে, যেগুলো আমরা দেখতে পাই, যেগুলো টাচ করতে পারি, যেগুলো রিয়েল লাইফ এক্সিস্টেন্স আছে, সেগুলোকে বলা হয় কংক্রিট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলোকে বলবে, অ্যাবস্ট্রাক্ট হচ্ছে যেগুলোর রিয়েল লাইফ কোনো এক্সিস্টেন্স নেই, সেগুলো শুধু ফিলিংস এর মধ্যে পড়ে, ফেল্ট অনলি ক্যাটাগরি, ফেল্ট অনলি ক্যাটাগরির মধ্যে পড়ে, যে অ্যাবস্ট্রাক্ট জিনিস ফেল্ট অনলি ক্যাটাগরির মধ্যে পড়ে। দেখো কংক্রিট নাউনে যে চারটা ভাগ আছে, এই চারটা ভাগকে আমি বেসিক্যালি বলে থাকছি। দেখো প্রপার নাউন মিন্স, এগুলো দেখো মনে বেসিক গুলো একটু জেনে রাখো। প্রপার মানে হচ্ছে পার্টিকুলার, যে ওয়ার্ডটা লিখতে বলবো সেই ওয়ার্ডটাই লিখবে, পার্টিকুলার অর স্পেসিফিক নেম, পার্টিকুলার অর স্পেসিফিক নেম বোঝাবে। কি বললাম, পার্টিকুলার অর স্পেসিফিক নেম বোঝাবে প্রপার নাউন মানে কোনো জিনিসের নাম। নাউন তো আমরা জানি যে নাউন হচ্ছে নেমিং ওয়ার্ড, কোনো কিছুর নাম বোঝাবে, নেম অফ এ পারসন, নেম অফ এ প্লেস, নেম অফ এ থিংস, এই নেমিং ওয়ার্ড কে নাউন বলা হয়। তাহলে প্রপার নাউন স্পেসিফিক বা পার্টিকুলার কোনো জিনিসের নাম বোঝাবে। কমন নাউন মানে কি, টোটাল ক্লাস অর গ্রুপ, টোটাল ক্লাস অর গ্রুপটাকে বোঝাবে, টোটাল ক্লাস অর গ্রুপটাকে বোঝাবে। যেমন ধরো কাউ মিন্স নট এ পার্টিকুলার কাউ মানে হচ্ছে সমস্ত কাউ জাতিটাকে বোঝানো হচ্ছে। কি বললাম, সমস্ত কাউ জাতিটাকে বোঝানো হচ্ছে। ম্যাটেরিয়াল মিন্স কোন একটা ম্যাটেরিয়াল, যে কোনো ধরো কেটা সামথিং ইজ মেড অফ, সিলভার হতে পারে, গোল্ড হতে পারে, এদিকে ধরো ওয়াটার হতে পারে। এদিকে রিভার যদি কমন নাউন হয়, রিভার মিন্স নট এ পার্টিকুলার রিভার, গঙ্গা রিভার বললে গঙ্গাটা কমন নাউন হয়ে যাবে, কিন্তু শুধু যদি রিভার বলা হয় তাহলে সেটা কমন হবে, এবং যদি ওয়াটার বলা হয় সেটা ম্যাটেরিয়াল হয়ে গেল। তাহলে ধরো কোন একটা চেয়ার হচ্ছে কমন নাউন, চেয়ারটা কি দিয়ে তৈরি, সামথিং ইজ মেড অফ উড দিয়ে, কাঠ দিয়ে তৈরি, তখন উডটা হয়ে গেল ম্যাটেরিয়াল, চেয়ারটা হয়ে গেল কমন নাউন। ঠিক আছে, রিভার মানে হচ্ছে নট এ পার্টিকুলার রিভার হচ্ছে কমন নাউন, ওয়াটার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কালেকটিভ নাউন মিন্স কালেকশন অফ সামথিং, কোন জিনিসের কালেকশন বোঝাবে। এ গ্রুপ অফ অর কালেকশন, এ গ্রুপ অফ অর কালেকশন অফ সামথিং, কোন জিনিসের একটা একগুচ্ছ কিছু বোঝাবে। যেমন ধরো এ ট্রুপ অফ সোলজার, এ রেজিমেন্ট অফ সোলজার, কি বললাম, এ রেজিমেন্ট অফ সোলজার, REGIMENT, এ রেজিমেন্ট অফ সোলজার, এ রেজিমেন্ট অফ সোলজার্স। এ এ প্রাইড অফ লায়ন, এই ধরনের, এ প্রাইড অফ লায়ন তোমরা জানো। এ বাঞ্চ অফ গ্র্যাপস, এ বাঞ্চ অফ গ্র্যাপস, GRAPES। এ হার্ড অফ ক্যাটেল, এ হার্ড অফ ক্যাটেল। ঠিক আছে, এ a colony of ants, ছেড়ে দাও, a swarm of bees, a swarm of bees। এই ধরনের কিছু কালেকটিভ নাউন আছে। তোমাদের কালেকটিভ নাউনের নিশ্চিত দেবো, যারা নতুন নতুন ক্লাস করছো কালেকটিভ নাউন গুলো যেগুলো দেবো সেগুলো সব করে আসবে, এবং তার থেকে তুমি অনেক পরীক্ষাতে পাবে। যে ব্রাঞ্চ অফ গ্র্যাপস, এ প্রাইড অফ লায়ন, এ রেজিমেন্ট, এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ মিন্স কালেকশন অফ সামথিং। তাহলে আমরা যে কংক্রিট নাউনের ভাগ করলাম, প্রথমত নাউনকে দুটো ভাগে ভাগ করলাম, কংক্রিট আর অ্যাবস্ট্রাক্ট। কংক্রিট নাউনকে চারটা ভাগে ভাগ করছি, একটা প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন আর কালেকটিভ নাউন। প্রপার মিন্স কি বললাম, পার্টিকুলার বা নির্দিষ্ট করে জিনিসের নাম, নির্দিষ্ট কোনো জায়গার নাম, নির্দিষ্ট করে কিছু বোঝাবে। স্পেসিফিক বা পার্টিকুলার, এই দুটো ওয়ার্ড মনে রাখবে। কমন মিন্স পুরো টোটাল ক্লাস আর গ্রুপকে বোঝাবে। টোটাল ক্লাস মিন্স একটা বয়, ধরো বয়টা হচ্ছে কমন নাউন, কারণ বয় নট এ পার্টিকুলার বয়। ছেলেটার নাম যদি তখন বলে দেওয়া হলো রাম,
তখন সেটা প্রপার হয়ে গেল, কিন্তু যখন শুধু বয় বলা হচ্ছে তখন সেটা কমন হয়ে যাচ্ছে, কারণ কি টোটাল ক্লাসটাকে বোঝাচ্ছে, নট এ পার্টিকুলার ছেলেকে কাউকে বোঝাচ্ছে। বোঝা গেছে? এরপর হচ্ছে ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল মিনস যে জিনিসটা দিয়ে কোনো কিছু তৈরি হয় সেটাকে ম্যাটেরিয়াল নাউন বলবে। যেমন সিলভার দিয়ে কোনো একটা ধরো গোল্ড দিয়ে নেকলেস তৈরি হচ্ছে, নেকলেসটা কমন কিন্তু গোল্ডটা হয়ে গেল তোমার ম্যাটেরিয়াল নাউন। কি বললাম? নেকলেসটা হয়ে গেল কমন নাউন, নেকলেসটা হয়ে গেল কমন নাউন, আর গোল্ড হয়ে গেল ম্যাটেরিয়াল নাউন। সামথিং ইজ মেড অফ, কি লিখবে এখানে? সামথিং ইজ মেড অফ, যে কোনো কিছু জিনিস তৈরি, সামথিং ইজ মেড অফ। যে পয়েন্ট গুলো বলছি এইগুলোই শুধু লিখে রাখবে, বেশি কিছু জানতে লাগে না। কালেকটিভ নাউন মিন্স কালেকশন এর গ্রুপ অফ, কোনো কিছু গ্রুপকে বোঝাবে। কালেকটিভ নাউনের লিস্ট দিয়ে দেবো। এরপর মেইন যেটা শিখতে হবে নাউন থেকে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন বিমূর্ত কোনো জিনিসের নাম বোঝাবে, বিমূর্ত কোনো জিনিস, এগুলো হচ্ছে আসো। তাহলে দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন, এখন আমরা নাউনের বেসিক যে জায়গাগুলো পড়ছি। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে এ কাইন্ড অফ নাউন, a kind of noun in which a kind of noun in which a kind of noun in which this in which uh, state define state quality state quality of idea but cannot touch or see। দেখো সহজে আমরা বলতে পারি উই ফিল, যে জিনিসগুলো আমরা ফিল করতে পারি, বাট উই ক্যান নট টাচ অর সি, যেগুলো আমরা টাচ করতে পারি না, উই ক্যান নট টাচ অর সি। এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। আমরা ফিল করতে পারি, এখানে ফিলিং ফেল্ট অনলি ক্যাটাগরির মধ্যে পড়ছে, কিন্তু আমরা যেগুলো টাচ করতে পারি না মিন্স আমি প্রথমেই বলেছিলাম কংক্রিট মানে হচ্ছে মূর্ত জিনিস। যে কংক্রিট নাউন গুলো, নাউনকে দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে কংক্রিট আর একটা অ্যাবস্ট্রাক্ট। কংক্রিট মানে হলো যে জিনিসগুলো আমরা ফিল করতে, মানে এগুলো আমরা মূর্ত জিনিস, আমরা 5 হিউম্যান সেন্স দিয়ে, যে 5টা আমাদের হিউম্যান সেন্স আছে, সেই 5টা হিউম্যান সেন্স দিয়ে কংক্রিট জিনিসগুলোকে আমরা বুঝতে পারি, এটা মূর্ত জিনিস, এটা রিয়েল লাইফ এক্সিস্টেন্স আছে। কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনের নো রিয়েল লাইফ এক্সিস্টেন্স, যার বাস্তব কোনো কিছু অস্তিত্বই নেই, সেগুলোকে বিমূর্ত জিনিস বলা হয়। সেই জন্য আমি অ্যাবস্ট্রাক্ট নাউনের ডেফিনেশন লিখেছি, দেখো উই ফিল বাট উই ক্যান নট টাচ এন্ড সি, এই জিনিসটা মনে রাখবে। একটা ছোট বাচ্চাকে পড়ালেও এটাই শেখাবে, ঠিক আছে? কারণ ছোট থেকে সেভাবেই তৈরি হয়ে থাক, যে জিনিসগুলোকে শেখো, ঠিক আছে? যেগুলো অ্যাবস্ট্রাক্ট মিন্স এ কাইন্ড অফ নাউন, যেখানে কি ডিফাইন করে স্টেট কোয়ালিটি আইডিয়া। স্টেট মানে কিরকম, এখানে স্টেট মানে কোনো রাজ্য নয়, স্টেট মানে অবস্থাকে বোঝায়। কিরকম অবস্থা? ধরো পভার্টি, পোর থেকে পভার্টি ওয়ার্ডটা এসেছে, ধরো POVERTY, পভার্টি মানে দারিদ্রতা, ঠিক আছে? তারপর ধরো তোমার বলা হলো ব্রেভ থেকে ব্রেভারি, এটা তার সাহসিকতা, এটা অবস্থা, মানে এই তার একটা কোয়ালিটি। এ ধরো একটা স্টেট, এটা কোয়ালিটি, কোন একটা আইডিয়া, যে কোনো কিছুকে বোঝাবে, এবং আমরা সেটা টাচ করতে পারবো না এবং দেখতেও পাবো না, সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। তাহলে কংক্রিট নাউনকে বেসিক্যালি আমরা 4টা ভাগ করেছি, একটা প্রপার, কমন, ম্যাটেরিয়াল আর কালেকটিভ। 4টাই মোটামুটি করে বলে দিয়েছি আমরা। প্রপার মিন্স পার্টিকুলার স্পেসিফিক মনে রাখবে, কমন মিন্স টোটাল গ্রুপ অর ক্লাসটাকে বোঝাবে, যেমন ধরো কাউ বললে সমস্ত কাউদেরকে বোঝানো হচ্ছে। বয় মিন্স নট এ পার্টিকুলার বয়, ঠিক আছে? ম্যাটেরিয়াল মিন্স সামথিং ইজ মেড অফ, কোনো কিছু জিনিস দিয়ে যেটা তৈরি, ঠিক আছে, সেটাকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন। আর কালেকটিভ নাউন মিন্স হচ্ছে কালেকশন অর গ্রুপ অফ সামথিং, কোনো কিছুর কালেকশন বা গ্রুপ। এই জায়গা থেকে কমপ্লিট আমি একটা এক্সারসাইজ দেবো, যারা নতুন আছো এই জায়গা থেকে 3-4টা পেজ আছে, সেটা ভালো করে করে আসবে, প্রবলেম হলে পরের দিন বলবো। এরপর হচ্ছে অ্যাবস্ট্রাক্টটা বলে দিলাম, যে অ্যাবস্ট্রাক্টটা উই ফিল ফেল বা ক্যান নট টাচ এন্ড সি। অ্যাবস্ট্রাক্ট নাউন ফরমেশনটা শিখতে হবে, যেটাকে আইডেন্টিফিকেশন অফ নাউন আমরা বলে থাকি, যে কিভাবে একটা নাউনকে আইডেন্টিফাই করবে। পরীক্ষাতে সব থেকে বেশি অ্যাবস্ট্রাক্ট নাউন থাকে সব সময়। কোন নাউন থেকে যখন কোন নাউনে ট্রান্সফর্ম হয়, বা কোনো নাউনে কনভার্ট হচ্ছে, কোন অ্যাডজেক্টিভ থেকে নাউনে কনভার্ট হচ্ছে, সেগুলো সবসময় কি নাউন হবে? সেগুলো সবসময় অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। বললাম অ্যাবস্ট্রাক্ট নাউন সবসময় লিখে রাখবে কয়েকটা পয়েন্ট। অ্যাবস্ট্রাক্ট নাউন অলওয়েজ সিঙ্গুলার,
অ্যাবস্ট্রাক্ট নাউন সবসময় সিঙ্গুলার ইন ফর্ম হয়, অলওয়েজ সিঙ্গুলার ইন ফর্ম। যে পয়েন্ট গুলো দিচ্ছি এগুলো এরর কারেকশনে কাজে লাগবে। সিঙ্গুলার ইন ফর্ম, সবসময় অ্যাবস্ট্রাক্ট নাউন সিঙ্গুলার ফর্ম হবে। অ্যাবস্ট্রাক্ট নাউন ফর্মড বাই অ্যাডিং সাফিক্সেস, কিছু সাফিক্স অ্যাড করে হয়। অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাডিং সাম সাফিক্সেস। ফর্মড ফ্রম, আবার ফর্ম লিখবে, ফর্ম FORMED, ফর্ম ফ্রম কোথা থেকে তৈরি হয়? কোন একটা কমন নাউন থেকে অ্যাবস্ট্রাক্টে কনভার্ট হতে পারে, কোন একটা অ্যাডজেক্টিভ থেকে অ্যাবস্ট্রাক্ট নাউনে কনভার্ট হতে পারে, কোন একটা তোমার ভার্ব থেকেও অ্যাবস্ট্রাক্ট নাউনে কনভার্ট হতে পারে। তাহলে কি বললাম? কোন একটা কমন নাউন থেকে অ্যাবস্ট্রাক্ট হতে পারে, কোন একটা অ্যাডজেক্টিভ থেকেও অ্যাবস্ট্রাক্ট হতে পারে, বা কোন একটা ভার্ব থেকেও অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে। এই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যে অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো আমরা 5 হিউম্যান সেন্স যেগুলো আছে সবগুলো দিয়ে আমরা টাচ করতে পারি, কিন্তু পারি না, কিন্তু দেখতে পাই না, বা তোমরা ফিল করতে পারবে শুধু। এগুলো ফেল্ট অনলি ক্যাটাগরির মধ্যে পড়ে, কিন্তু তুমি দেখতে পাবে না বা টাচ করতে পারবে না, সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। এবং অ্যাবস্ট্রাক্ট নাউনকে কখনো প্লুরাল করা যায় না। যেমন ধরো সিনারি, সিনারি ওয়ার্ডটা, দ্য সিনারি অফ কাশ্মীর ভ্যালি ইজ ভেরি বিউটিফুল বা অ্যাট্রাকটিভ। দ্য সিনারি, এই সিনারি ওয়ার্ডটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সিনারি অফ কাশ্মীর ভ্যালি, আমি আগের দিন একটা লেকের নাম বলছিলাম না, প্যাংগং লেক। প্যাংগং লেক সবথেকে মোস্ট ওয়ান অফ দা, মানে যেটা চেঞ্জিং ইটস কালার টাইম টু টাইম। হ্যাঁ, হ্যাঁ, এটা কালারটা চেঞ্জ করে রিপিটেডলি, ওর কালার বারবার চেঞ্জ হয়। অনেকগুলো সিনেমা ওখানে শুটিং হয়েছে, যেমন 3 ইডিয়টস সিনেমাটার শুটিং হয়েছে। আচ্ছা, 3 ইডিয়টস একটা নোভেল আছে, নোভেলটা কার লেখা বলো? ওই নোভেলটা থেকে সিনেমাটা বানানো হয়েছে। নোভেলটা কার লেখা? খুব বিখ্যাত রাইটার, ইন্ডিয়ান ইংলিশ রাইটার, মডার্ন ইংলিশ রাইটার, পরীক্ষাতে আসে। চেতন ভগত, ভেরি গুড, চেতন ভগত, চেতন ভগতের লেখা। তো দেখো এখানে যেটা বলছিলাম, সিনারি ওয়ার্ডটা, সিনারিটা হচ্ছে এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই অ্যাবস্ট্রাক্ট নাউনটা আমরা সিনারি থেকে সিনারিজ লিখে দিতে পারি না। সিনারিজ অফ কাশ্মীর আর, এটা এইভাবে লেখা যাবে না, বুঝা গেছে? তাহলে সিনারি করে দিলেই সেটা ভুল হয়ে যাবে। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন কখনো প্লুরাল করা যায় না। আর নাউনটাকে চিনতে শিখতে গেলে এই অ্যাবস্ট্রাক্ট নাউনটা ভালো করে জানতে হবে। একটা নাউন মানে কি? একটা সাবজেক্টের প্রধান, সেখানে একটা সাবজেক্টের নাউন বা প্রোনাউনে বসে, বা কোনো একটা নাউন ফ্রেজ বসে। তাহলে সাবজেক্ট যদি না চিনতে পারো তুমি, তাহলে ভার্বটা ঠিকঠাক করতে পারবে না, তার মানে গোটাটাই ভুল হয়ে গেল সেন্টেন্সটা। সঠিক ইংলিশ শিখতে গেলে আগে নাউনটাকে ভালো করে শিখতে হয়, ঠিক আছে? নাউনের সাথে ভার্ব, নাউন, প্রোনাউন আর ভার্ব, পার্টস অফ স্পিচটা তোমার ভালো করে যদি কনসেপ্টের মধ্যে চলে আসে, তুমি নিজের কনসেপ্টে এগিয়ে যেতে পারবে। এবং তোমার যখনই কিছু করবে, মানে ধরো সেন্টেন্স কারেকশন বা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, তুমি ভুলগুলোকে বুঝতে পারবে যে এই জায়গায় আমার ভুল হচ্ছে, এই জায়গাগুলোকে আমার কারেকশন করতে হবে, এই জায়গাটায় তুমি ইজিলি খুঁজে পেয়ে যাবে যে সেন্টেন্সটা এই জায়গাটাতে ভুল আছে। সঠিক ইংলিশটা আগে লিখতে শেখো, ঠিক আছে? সঠিক ইংলিশটা লিখতে শেখো, সেন্টেন্সের সাথে ভার্বের এগ্রিমেন্টটা শেখো, ঠিক আছে? যে সেন্টেন্স ভার্ব সঠিক ইংলিশ লেখাটা, বাকিটা হয়ে যাবে। সঠিক ইংলিশ শেখা মানেই কি তুমি গ্রামারে মোটামুটি শিখে গেছো সব। সঠিক ইংলিশ আমাদের, এটা তো মানে দু ধরনের পদ্ধতি হয় শেখার, একটা ইন্ডাকটিভ আর একটা ডিডাকটিভ। যারা টিচিং লাইনে গেছে তারা জানো, ইন্ডাকটিভ এবং ডিডাকটিভ। আমরা যেভাবে শিখছি, ধরো কোনো একটা ল্যাঙ্গুয়েজ টিচিং কিছু পদ্ধতি আছে, মেথডস আছে। যেমন ধরো গ্রামার ট্রান্সলেশন মেথড, নাম শুনেছো? গ্রামার ট্রান্সলেশন মেথড, ইংলিশ যারা যারা ডিএড বিএড করেছে বা টেটের জন্য পড়েছে, এই মেথড গুলো থাকে। কি বলতো, একটা কিছু শেখার জন্য কিছু মেথড ফলো করতে হয়। গ্রামার ট্রান্সলেশন মেথডে আমরা ইংলিশটাকে শিখি ছোট থেকে। কেমন মেথডটা? কারণ সবসময় আমাদেরকে আগে গ্রামারটা শেখানো হয়, তারপর ল্যাঙ্গুয়েজটা শেখানো হচ্ছে। কিন্তু কোনো একটা স্পোকেন ইংলিশ ক্লাসে তোমাকে তো প্রথমে গ্রামার শেখাবে না, ডিরেক্ট কথা বলতে শেখাবে। যে তুমি কিভাবে ইনস্ট্যান্টলি কথা বলতে শিখছো, শুনে শুনে কোনো একটা ইংলিশ মুভি দেখানো হচ্ছে তোমাকে, সেই মুভিটা দেখে তুমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটার সাথে শিখছো। হিন্দি আমরা কি গ্রামার শিখে পরে হিন্দি শিখে? কেউ আমাদের বাঙালিরা যারা হিন্দি কথা বলে, কেউ ইংলিশ গ্রামার, হিন্দি গ্রামার শিখেছে? তো কিভাবে বলতে পারছে? শুনে শুনে। বেদ আগে কিভাবে শুনে হতো, ঠিক আছে? তাহলে আমরা যখন এখানে এই ল্যাঙ্গুয়েজটাকে লেখালেখির কাজে ইউজ করছি, তখন আমাদেরকে গ্রামারটা শিখতে হচ্ছে, ঠিক আছে? স্পোকেন ইংলিশের জন্য গ্রামার লাগে না। আর আমরা যেভাবে যে মেথডে শিখছি, এটা হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথড।
এই মেথডটাই কি হয়, তোমাকে গ্রামাটিক্যাল রুলসটাকে আগে ফোকাস করা হচ্ছে, যে তুমি দেখো সাবজেক্টের সাথে ভার্ব কিভাবে বসছে, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার বসছে, কিন্তু এমন জায়গা আসবে তুমি সাবজেক্টটাকে চিনতেই পারবে না সিঙ্গুলার নাকি প্লুরাল। প্রবলেমটা হচ্ছে ওখানে। ঠিক আছে, তার জন্য কিছু জিনিস মুখস্থের মতো মনে রাখতে হবে। নাউনের কিছু স্পেসিফিক নাউন আছে, স্পেসিফিক নাউনের কিছু স্পেসিফিক রুলস আছে, যেগুলোকে একটু মাথায় রাখতে হবে। নাউনটাকে সব থেকে ভালো, প্রত্যেকটা নাউন দেখো জেনে, মানে দেখেই যেন বুঝতে পারো যেটা নাউন ফর্মে আছে। অ্যাবস্ট্রাক্ট নাউন সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কেন? কারণ অ্যাবস্ট্রাক্ট নাউন কিছু নাউনকে চেনাই যায় না। আমি বলছি যে অ্যাবস্ট্রাক্ট নাউন সবসময় কোনো সাফিক্স দিয়ে যুক্ত হয়ে হয়। সাফিক্স, সাফিক্স মানে কি, কোন একটা ওয়ার্ডের সাথে কিছু একটা যুক্ত হয়, কোন একটা ওয়ার্ডের সাথে কিছু একটা যুক্ত হয়। যেমন ধরো এটাকে আমি যদি এইভাবে পরপর লিখি, এটা এরকম ভাবে লিখবে, আইডেন্টিফিকেশন অফ সাম নাউন্স, আইডেন্টিফিকেশন অফ সাম নাউন্স। প্রথমে ধরো এরকম ভাবে লিখলে SHIP, তারপর লিখলে ধরো ফ্রেন্ডশিপ, কিংশিপ, ঠিক আছে, ডিক্টেটরশিপ, শেষে দেখো SHIP আছে। তারপর ধরো TION যোগ দিয়ে কিছু নাউন হয়, যেমন ইনফরমেশন, কনভোকেশন, ঠিক আছে, এক্সিবিশন। তারপর ধরো শেষে সি যুক্ত করে হচ্ছে, ধরো প্যাশেন্ট থেকে প্যাশেন্টস, প্যাশেন্ট থেকে প্যাশেন্টস। তারপর ধরো লিখলাম আমি MENT যুক্ত করে, এনগেজ থেকে এনগেজমেন্ট, অ্যাচিভ থেকে অ্যাচিভমেন্ট, ঠিক আছে। তারপর ধরো লিখলাম আমি TY যোগ করে, অনেস্ট থেকে অনেস্টি, ক্রুয়েল থেকে ক্রুয়েলটি, ঠিক আছে, এরকম। তারপর ধরো CY যোগ করে, CY যোগ করে, অ্যারিস্টোক্রেট থেকে অ্যারিস্টোক্রেসি, ক্যাপ্টেন থেকে ক্যাপ্টেন্সি, ঠিক আছে। এরকম কিছু আইডেন্টিফিকেশন অফ সাম নাউন্স, আরো কিছু আছে যেগুলো আমি পরপর বলবো, যেগুলো খাতায় পরপর সাজাবে জিনিসগুলো, ঠিক আছে। নাউনটা ভালো করে পড়ো। তারপর ধরো আমরা লিখতে পারি HAAD যোগ করে, বয় থেকে বয়হুড, অ্যাডাল্ট থেকে অ্যাডাল্টহুড, চাইল্ড থেকে চাইল্ডহুড, এরকম। তাহলে এরকম আমি লিস্ট তোমাকে আরো দিয়ে দেবো, যেখানে এরকম কিছু নাউন, যেগুলো কিছু সাফিক্স যুক্ত হয়ে কিন্তু নাউন গুলো তৈরি হচ্ছে, তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা বলো তো অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বললাম? হোয়াট ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন, বলো। তাকনিক, জোরে বলো, সবাই শুনছে। বলো, অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে? সাফিক্স যোগ করলে অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে? বলার চেষ্টা করো, ইংলিশটা ইংলিশে বলার চেষ্টা করো। তোমরা এত বাংলা বলে দিচ্ছ।
ইংলিশটা মুখে বলবে যখনই ধরো কোনো একটা যে কোনো সেন্ট্রাল লেভেলে বা কোনো পরীক্ষাতে তুমি ইন্টারভিউ করে গেছো, তোমার কোয়েশ্চেনটা ইংলিশে করেছে, তুমি তখন কি বলবে? স্যার আমি ইংলিশ বলবো না, বাংলাতে বলছি, বাংলাতে কমফোর্টেবল। যদিও কোনো সব জায়গাতে মানে ল্যাঙ্গুয়েজটা ম্যাটার করে না, কিন্তু আমার মনে হয় যে ধরো ইংলিশে যদি কোয়েশ্চেনটা করেছে, তোমাকে ইংলিশে বলাটাই ভালো। ঠিক আছে? কারণ ধরো তোমাকে তোমার বেসিক ইন্ট্রোডাকশন এগুলো ইংলিশে প্র্যাকটিস করে যাওয়া দরকার ইন্টারভিউ বলে, যে কোনো ইন্টারভিউ। ঠিক আছে? ধরো তোমার এই যে ধরো আসাম যে যে ইয়ে পরীক্ষাগুলো, এসএসবি বলো, জিডি যে পরীক্ষাগুলো হয়, বা কিছু আসাম রাইফেল, তারপরে এই যে পরীক্ষাগুলো হয়, পরীক্ষার পরে দেখবে একটা ইন্টারভিউ থাকে, 5 স্টেপস ইন্টারভিউ, 5টা স্টেপ থাকে। ঠিক আছে? আমার একটা স্টুডেন্ট ওই তোমার ইয়েটাতে পেয়েছে আর কি, ওই নেভির তোমার নেভি বলছে, আর্মির একটা পোস্ট পেয়েছিল ওই নার্সিং অ্যাসিস্ট্যান্ট, এখন দিল্লি মুম্বাই পোস্টিং আছে। তো আবার এটার জন্য পরীক্ষা দিচ্ছে আরেকবার, তোমার আসামের এই আসাম রাইফেল যেটা বলছি। তো ওটার জন্য বলছে 5 স্টেপস ইন্টারভিউ আছে, ইংলিশটা ওখানে মেন, মানে ইংলিশে তোমার ধরো কোনো একটা ছবি দেখালো, সেই ছবিটা থেকে তোমার একটা স্টোরি বানাতে হবে। ঠিক আছে? বা তোমাকে প্রথমে সাইকোলজিক্যালি কিছু কোশ্চেন তোমাকে একজন জিজ্ঞেস করবে, সেটা হলো কিছু একটা 5টা ওয়ার্ড দিয়ে দিল, সেটা 5টা ওয়ার্ড দিয়ে তোমার 5টা মানে একসাথে একটা গল্প বানাতে হবে। ঠিক আছে? এই ধরনের থাকে কিছু সেন্ট্রালের কিছু পরীক্ষাতে। তাহলে তোমাকে সঠিক ইংলিশ জানাটা কিন্তু খুব দরকার, সঠিক ইংলিশ শেখাটা, সঠিক ইংলিশ জানাটা। ডেসক্রিপটিভ তুমি দেখে অনেকগুলো পরীক্ষাতে ডেসক্রিপটিভ আছে ইংলিশ, অবজেক্টিভ নেই কিছু পরীক্ষাতে, তার মানে ইংলিশটাকে নেগলেক্ট করলে তুমি সেই জায়গা থেকেই ফেসে যাবে। ডেসক্রিপটিভে ডেসক্রিপটিভ ইংলিশ মুখস্থ করে যে লিখে দেবো রিপোর্ট রাইটিং, পারবে না। রিপোর্ট রাইটিং বলো, বা তোমার এই টুই বলো, বি টুই, বিশেষ করে ইংলিশ টু বেঙ্গলি যে পিএসসি ক্লার্কশিপ বলো, ডাব্লিউপিএসআই বলো, যে পরীক্ষাগুলো হয়, এই পরীক্ষাগুলো দিতে গেলে বা কিছু সেন্ট্রালের কিছু পরীক্ষাতেও থাকে, পার্ট 1-এ না পেলেও তুমি মেন্স এক্সাম গুলোতে পাবে। আমাদের টার্গেট শুধু প্রিলিমিনারিটা পাস করা তো নয়, সিলেকশন হওয়া। তার জন্য তোমাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাও লিখতে শিখতে হবে, ইংলিশ লেখাটা প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? তো বেসিক যেগুলো বলছি, বেসিক জিনিসগুলো ওই নাউনের সাথে সাথে না, প্রত্যেকদিন আমি বললাম কি এরপর থেকে আজ থেকে যতগুলো ক্লাস হবে প্রতিদিন ইংলিশে আমরা চ্যাপ্টার পড়বো, যেখানে নাউন আজকে বলছি, পরের দিন আমরা প্রণামগুলো নাউনের থেকে প্রচুর কাজ দেবো, পরের দিন কিন্তু করে আসতে হবে। আমার সাথে সাথে চলতে গেলে তোমাকে বাড়িতে ভালো করে পড়তে হবে, তবে তোমাকে 1-1.5 মাসের মধ্যে আমি বেসিক জায়গাগুলো শেষ করে দিতে পারবো। ঠিক আছে? এবং সবাইকে অ্যাক্টিভ পার্টিসিপেন্ট হতে হবে। ঠিক আছে? কম্পিটিটিভ আমি পড়বো, আমি পড়ালেই তোমাদের হয়ে যাবে পড়া, এটা কিন্তু হবে না। ঠিক আছে? কম্পিটিটিভটা আমি মনে করি যে সবাইকে যদি অ্যাক্টিভ পার্টিসিপেন্ট হও, সবাই পড়াশোনা করছে, আমি তোমাদের কি বলেছি, ধরো কোনো একটা চ্যাপ্টার আমি পড়ালাম, সেই জায়গা থেকে তোমার মনে হলো কোনো জায়গা থেকে ভালো ইনফরমেশন আছে, তোমাদের যে গ্রুপ মানে কি, এটা আমাদের একটা ফ্যামিলি ধরতে হবে, যে গ্রুপটাতে তোমরা কোনো একটা ভালো জিনিস পেলে সেটা গ্রুপে আপলোড করো। ঠিক আছে? সেই রিলেটেড ধরো কোনো টপিক তুমি কোনো বই থেকে ভালো পেয়েছো বা কোনো জায়গা থেকে পেয়েছো, সেই জায়গাটায় তুমি সেটা আপলোড করে সবাইকে শেয়ার করো, যাতে করে সবার মধ্যে তোমাদের অ্যাটমসফিয়ারটা পড়ার মধ্যে থাকে। এবং তোমরা প্রত্যেকে দেখো কে কবে কোথায় পাবে কেউ কোনো ঠিক নেই, পরীক্ষা সেন্টার এখানে 10 জন আছে, 10 জনের 10 জায়গায় পড়বে। ঠিক আছে? এবং একটা পরীক্ষাতে তোমরা কম্পিটিশনও যেতে পারবে না, এবং তোমরা যদি 10 জন ভালো করে এখানে থেকে পড়তে পারো, ঠিক আছে, তার মধ্যে প্রত্যেকেরই হবে। এরকম গ্রুপ করে একটা গ্রুপ থেকে ম্যাক্সিমাম ধরো অনেকেই পেয়ে যায়, যারা একমত সেই সেই মতো ভাবে স্টাডিটা করতে পারে। তো সেই রকম ভাবে তোমরা যদি গ্রুপটাকে অ্যাক্টিভ রাখো, ধরো আমি সবসময় ধরো একটা টপিক পড়ালাম, সেই টপিক থেকে তোমাদেরকে অ্যাক্টিভলি স্টাডি করতে হবে অন্য কোনো জায়গা থেকে। সবসময় তোমার মনের মধ্যে হাঙ্গারটা রাখতে হবে যে আমাকে করতে হবে, আমাকে যে কোনো জায়গা থেকে এনি হাউ আমাকে জোগাড় করতে হবে। ঠিক আছে? এই যে যেমন একটা ছেলে যাওয়ার সময় বলছিল টাইমটা হচ্ছে না ঠিকঠাক, তার মানে কি ও একদিন আমার ক্লাস আসেনি। ঠিক আছে? আর তারপর বলছে টাইম হচ্ছে না, প্লাস তোমার মানে কি ওর ডিমান্ড নেই। আমি সেকেন্ড টাইম ওকে আর বললাম না যে তোমার টাইম আমি করে দেবো। তার মানে কি যার ডিমান্ড থাকবে সে অ্যাডজাস্ট করে নেবে। যেমন সাগনিক প্রথম দিন এসেছিল, তখন বলছে স্যার আমার অন্য টিউশন আছে, আমিও টিউশন পড়াই, আমার টাইম অ্যাডজাস্ট হচ্ছে না, একটু প্রবলেম আছে। রুটিন ম্যানেজ করে নিয়েছে, মানে কি ওর ডিমান্ড আছে, চাহিদা আছে। ঠিক আছে? মানুষ চাইলে অনেক কিছু করতে পারে। তোমাকে পড়তে হবে রেগুলার বেসিসে, আমার সাথে সাথে পড়তে থাকবো, প্রত্যেকদিন একটা করে চ্যাপ্টার এরকম ভাবে পড়তে থাকবো, যাতে করে তোমাদের বেসিক গুলো আগে ক্লিয়ার হয় এবং
এবং যে এক্সারসাইজ গুলো এখন নতুন কোনো এক্সারসাইজ করতে গেলে তুমি কিন্তু প্রবলেমে পড়ে যাবে। ধরো আমি এই যখন বেসিক জিনিস পড়াচ্ছি, তখন তুমি যখন অন্য কোনো একটা প্র্যাকটিস সেট করতে চলে গেছো, তুমি আটকে যাচ্ছ, তখন মনে হবে যে আমি পাচ্ছি না। কিন্তু এখন এই রিলেটেড যে এক্সারসাইজ আমি দেবো সেইগুলো তোমাকে এখন করতে হবে। তো এখন যেরকম ধরনের লেভেল আছে ক্লাসের, সেই ধরনের এক্সারসাইজ করতে হবে। যেমন আজকে হিস্ট্রি থেকে যে কোয়েশ্চেন গুলো দিয়েছে, আগের দিন যেগুলো পড়েছি সেই মতো করে দিয়েছি, ঠিক আছে। এরপর পরের দিন যে সে ইংলিশ পুরো ওভারঅল দিল্লি সুলতানের থেকে দেবো। এইভাবে কিন্তু ফলো করতে থাকো, পড়তে থাকো এইভাবে। ক্লাসটাকে ফলো করো আর প্রতিদিন যে কাজগুলো দেবো সেগুলো করো। কোনো কাজ বললাম আমি দিতে ভুলে গেছি, তোমাদেরকে একবার গ্রুপে মেসেজ করতে হবে, সেসব নেই, ভুলে যাও তোমরা। আমি ভুলে গেছি মানে আমিও ভুলে গেছি। আগের দিন বললাম মাউন্টেন পাস গুলো দেবো, সেটা আমার কার রাতে মনে পড়ছে যে দিতে বলেছিল, দিব বলেছিলাম, তোমরা বলো সকালের মধ্যে রেডি করে তারপর দিলাম। দেখো, এরপর হচ্ছে বেসিক্যালি নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। যেটা বললাম অ্যাবস্ট্রাক্ট নাউনটা ছেড়ে দাও। এরপর আমরা কিছু নাউন আছে, যারা আগে ক্লাস করেছো আমার, তারা কিছু জিনিস মনে আছে তো বলবে। অ্যাবস্ট্রাক্ট নাউন ফরমেশন গুলো আমি লিস্ট দিয়ে দেবো, সেগুলো দেখে নেবে যে কোন একটা কমন নাউন থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন কিভাবে হচ্ছে। যেমন ধরো বয়, বয়টা একটা কমন নাউন, বয় থেকে বয়হুড হচ্ছে, ঠিক আছে। কোন একটা ধরো ব্রেভ ওয়ার্ডটা, ব্রেভ ওয়ার্ডটা থেকে ব্রেভারি হচ্ছে, এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এরকম আমি লিস্ট দিয়ে দেবো একটা, যে কোন একটা অ্যাডজেক্টিভ থেকে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে, কোন একটা প্রপার নাউন কমন নাউন থেকে অ্যাবস্ট্রাক্ট হচ্ছে, ঠিক আছে। তো সেগুলো বাদ দাও। এরপর আমরা রুলসে আসবো, যেগুলো কোনো জায়গাতে এররসে বা কোনো সেন্টেন্স ফরমেশনে তুমি খুঁজে পাবে যে এই জায়গাটা আছে, মানে আমাকে এরপরে যে ভার্বটা বসবে সেই ভার্বটা সিঙ্গুলার হবে। কিছু সিঙ্গুলার লুকিং নাউন আছে আর কিছু প্লুরাল লুকিং নাউন আছে। যেমন ধরো কিছু প্লুরাল লুকিং নাউন আছে যেগুলো দেখে প্লুরালের মতো মনে হয়, কিন্তু সিঙ্গুলার তারপর ভার্ব বসবে। যেমন ধরো তোমরা জানো অনেকে প্লুরাল লুকিং নাউন, হেডলাইন করতে হবে এরকম, প্লুরাল লুকিং নাউন, প্লুরাল লুকিং নাউন, তারপর কি লিখবে যে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল লুকিং নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব। এরকম ধরো হেডলাইন করলে তারপর একটা এক্সাম্পল লিখবে, প্লুরাল লুকিং নাউন, তারপর সেগুলো সিঙ্গুলার ভার্ব। প্লুরাল লুকিং নাউন কোনগুলো? যেমন ধরো কিছু সাবজেক্ট আছে, ম্যাথমেটিক্স, ঠিক আছে, ফিজিক্স, ইকোনমিক্স, ঠিক আছে, স্ট্যাটিস্টিক্স। কিছু গেম আছে যেমন ধরো বিলিয়ার্ডস। কিছু ডিজিজ আছে যেমন ধরো মিজেলস, ঠিক আছে, মামস। এখানে ধরো আরেকটা সাবজেক্ট লিখছি পলিটিক্স। এগুলোর পর সবসময় সিঙ্গুলার ভার্ব আছে, ঠিক আছে। যেমন ধরো ম্যাথমেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, ইজ মাই ফেভারিট সাবজেক্ট। ম্যাথমেটিক্সটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, এই জন্য ভার্বটা আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করলাম, ঠিক আছে। পলিটিক্স, পলিটিক্স ইজ ভেরি পপুলার সাবজেক্ট, ঠিক আছে। আচ্ছা, এখানে পলিটিক্সটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, এই জন্য ভার্বটা আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করলাম। কিন্তু যখন বলে দিলাম আমরা হিজ পলিটিক্স, যখন বলবো হিজ পলিটিক্স, তখন আমরা আর ইউজ করব। হিজ পলিটিক্স আর ভেরি করাপ্টেড, তিনি যেভাবে পলিটিক্সটা করেন সেটা হচ্ছে খুব করাপ্টেড। তাহলে এখানে হিজ পলিটিক্সটা হচ্ছে প্লুরাল ভার্ব, এই জন্য সেখানে এই প্লুরাল সাবজেক্ট, এই জন্য এখানে ভার্বটা প্লুরাল ভার্ব ব্যবহার হচ্ছে। কারণ উই অল নো ভেরি ওয়েল দ্যাট প্লুরাল সাবজেক্ট অলওয়েজ টেক্স প্লুরাল ভার্ব, সিঙ্গুলার সাবজেক্ট অলওয়েজ টেক্স সিঙ্গুলার ভার্ব। এখানে হিজ ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই হিজ অ্যাডজেক্টিভটা এই পলিটিক্স ওয়ার্ডটাকে কোয়ালিফাই করছে, এবং হিজ পলিটিক্স মিনস হিজ পলিটিক্যাল সাইডিওলজি, তিনি যেভাবে পলিটিক্সটা করেন সেই পলিটিক্সটা হচ্ছে করাপ্টেড। বা হিজ ম্যাথমেটিক্স যদি বলা হয়, হিজ ম্যাথমেটিক্স ইজ ভেরি ডিফিকাল্ট, হিজ ম্যাথমেটিক্স ইজ ভেরি ডিফিকাল্ট, মানে তিনি যেভাবে ম্যাথটা করান সেটা খুব ডিফিকাল্ট। হিজ ম্যাথমেটিক্স মিনস হিজ ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন কে বোঝাচ্ছে, বোঝা গেছে। তাহলে কিছু নাউন আছে, যে নাউন গুলো দেখো এস যোগ আছে, প্লুরাল লুকিং নাউন, দেখতে প্লুরালের মতো, নাউনের সাথে এস যোগ হলে আমি বলে রাখি যে নাউনটা প্লুরাল হয়ে যায়, কিন্তু এই নাউন গুলো প্লুরাল হয় না, এই নাউন গুলো সিঙ্গুলারে থেকে যায়। তাহলে নাউনের সাথে নর্মালি এস বা এস যোগ করে প্লুরাল হয়,
But plural looking noun, there are some plural looking nouns, always singular in form, and after that we use plural verb. ওটা ইজ হয়নি, ওটা আর ইজ হয়ে গেছে, ওটা আরই হবে, ঠিক আছে, ওটা আরই হবে। His mathematics are very difficult. His mathematics means his mathematical calculation. বুঝে গেছে? এরকম প্রত্যেকটা ক্ষেত্রেই হবে। ইকোনমিক্স ইজ, ফিজিক্স ইজ, ধরো দা আরাবিয়ান নাইটস, দা আরাবিয়ান নাইটস, এখানে দেখো এস যাচ্ছে শেষে। দা ইউনাইটেড স্টেটস, কোন একটা কান্ট্রির নাম, ধরো ইউনাইটেড স্টেটস, দেখো শেষে এস আছে। হ্যাঁ, এগুলো সিঙ্গুলার, কিন্তু শেষে দেখো এস আছে। এগুলো পরীক্ষাতে আসে, খুব সহজ, মোটামুটি মানে বেসিক লেভেলের কোশ্চেন হলে এইগুলোই তুমি পেয়ে যাবে। এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যেও পড়ে যাচ্ছে, এই রুলসটা থাকে অনেক সময়, ঠিক আছে, তো এটা মনে রাখতে হবে। এরপর আরেকটা রুলস বলবো, যেখানে কিছু নাউন আছে যেগুলো দেখতে সিঙ্গুলারের মতো বাট প্লুরাল ইন ফর্ম। তাহলে সিঙ্গুলার লুকিং নাউন, প্লুরাল ইন ফর্ম। সিঙ্গুলার লুকিং নাউন, কিছু সিঙ্গুলার লুকিং নাউন আছে প্লাস প্লুরাল, সরি, সিঙ্গুলার লুকিং নাউন বাট প্লুরাল ইন ফর্ম। এটা ধরো হেডলাইন করলে, সিঙ্গুলার লুকিং নাউন বাট প্লুরাল ইন ফর্ম, হেডলাইন করে তারপর লিখলে। ধরো কিছু নাউন আছে, যেমন ধরো তোমাদেরকে একটু আগে বলছিলাম পিপল ওয়ার্ডটা, পুলিশ, দেখো এগুলো দেখতে প্লুরাল বলে মনে হচ্ছে না। এরকম আরো কিছু আছে, যেমন ধরো জেন্ট্রি, GANTRY, জেন্ট্রি, দ্য জেন্ট্রি অফ মুম্বাই, এরকম ধরো। ডাজ নট লাইক, ধরো কোন একটা স্টার, সলমান খানের নাম বললাম, জেন্ট্রি অফ মুম্বাই, এটা কালেকটিভ নাউন, জেন্ট্রি ওয়ার্ডটা। তাহলে নাউন, কিছু নাউন আছে যে নাউন গুলো হচ্ছে সিঙ্গুলার লুকিং নাউন, সেই নাউন গুলো কখনো প্লুরাল বোধ হয় না। ওমেনটা, ওটা ওগুলা তো ধরো ওটা বেসিক, তোমার মিডিলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ওগুলো আলাদা। তো এরকম কিছু আরো কয়েকটা নাম বলছি, লিখে রাখবে। যেমন ধরো তোমার কিছু আনকাউন্টেবল নাউন আছে, যেমন ধরো ফার্নিচার, অ্যাডভাইস, তারপর ধরো হেয়ার। আরেকটা নাউন আছে নিউজ, বলা হলো না, ওইটাতে লিখে দিলে লিখে দিতে পারো, যে আগের যে রুলসটা লিখেছিলাম। দেখো নিউজ, এই নাউনটা নিউজের সাথে এস আছে, প্লুরালের মতো দেখতে কিন্তু সিঙ্গুলার। যখন নিউজ মানে খবর বোঝাচ্ছে, নট এ পার্টিকুলার, না একটা সিঙ্গেল খবর, নিউজটার পরে সিঙ্গুলার বসবে, ঠিক আছে, দেখতে পারো। ওয়াটারটা তোমার কালেকটিভ নেই, কমন নাউন, ঠিক আছে। হেয়ার, হ্যাঁ, সিঙ্গুলারই হবে, ওয়াটার ইজ হতে পারে। জেন্ট্রি, পিপল, পুলিশ, হ্যাঁ। তারপর ধরো এখানে অ্যাডভাইস বললাম, ইনফরমেশন, এই নাউনটা। কিছু আনকাউন্টেবল নাউন আছে, যে নাউন গুলো ফর সিঙ্গুলার বসে, যেমন ধরো তোমার, এটা কি রুলসটা বলছিলাম, সিঙ্গুলার লুকিং নাউন, প্লুরাল ইন ফর্ম, তাহলে এগুলো বলে, এটা এটা আলাদা হবে। এটা প্লুরাল যদি হয় ফর্ম, তাহলে এইগুলো প্লুরাল হবে, ওগুলো সিঙ্গুলার, এগুলো সিঙ্গুলার নাউন। এবার এগুলো সিঙ্গুলার নাউন, ফার্নিচার, অ্যাডভাইস, হেয়ার, ইনফরমেশন, নিউজ, এগুলো সিঙ্গুলার, এগুলো হচ্ছে প্লুরাল। তারপর ধরো তোমার লাগেজ, ঠিক আছে। তারপর ধরো তোমার সিজার্স, সিজার্স মানে কাঁচি। স্পেকটাকেলস, ঠিক আছে, স্পেকটাকেলস, স্পেকটাকেলস মানে কি চশমা, চশমার দুটো থাকে, একদিকটা থাকলে হবে না, সিজার্স এর দুদিকটা লাগবে, ঠিক আছে, এই জন্য এগুলো। তারপর ধরো ট্রাউজার্স, TROUSERS, এগুলো হচ্ছে সব প্লুরাল, এদিকের গুলো, ঠিক আছে। এগুলো হচ্ছে প্লুরাল লুকিং নাউন। এই সিঙ্গুলার লুকিং নাউন অনেক সময় প্লুরালের মতো কাজ করে, তাহলে এগুলো সবসময় প্লুরাল নাউন, এগুলো মনে রাখতে হবে। কিছু নাউন দেখলেই তুমি যেন মনে পড়ে যায় যেগুলো প্লুরাল নাউন আছে।
না, হেয়ারটা একসাথে ধরা হচ্ছে সিঙ্গুলারে হয়। চুল তোমার অনেকগুলো থাকতে পারে, কিন্তু হেয়ার বলতে একটা সিঙ্গুলার নাউনকে বোঝায়। এগুলো হচ্ছে সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন, সর্ব সর্বপ্রথম আনকাউন্টেবল, তুমি গুনতে পারবে না। এবং এই আনকাউন্টেবল নাউন গুলো সিঙ্গুলার হিসাবে ডিনোট হয়। যেমন ধরো ফার্নিচার, তুমি যদি বলো বাড়িতে আমার 10টা ফার্নিচার আছে, তার মানে কি? তাহলে প্লুরাল, কিন্তু ওইরকম হবে না। এটা তখন একসাথে আনকাউন্টেবল নাউন বলে এটা সিঙ্গুলার হিসাবে ধরা হচ্ছে। এতক্ষণে বুঝেছি। তারপর ধরো তোমার এদিকের মধ্যে আরো বলতে পারো নলেজ। এই নলেজ ওয়ার্ডটা আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বললাম একটু আগে। নলেজ, নো থেকে হয় নলেজ, ঠিক আছে। ইনফর্ম থেকে ইনফরমেশন, অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাডভাইস, অ্যাডভাইসটাকে খেয়াল করতে হবে, এ পিস অফ অ্যাডভাইস। ফার্নিচার, এ পিস অফ ফার্নিচার, এরকম ভাবে হয় এগুলো। কিছু আনকাউন্টেবল নাউন আছে, সেগুলো সিঙ্গুলার ভার্ব নেয়। তোমাকে আরেকটা নতুন জিনিস বলছি, কোথায় লেখা আছে এটা আমার। দেখো আরেকটা জিনিস বলে শেষ করে দিচ্ছি অন্য বড় ওয়ার্ডকে। এই যে যেগুলো লিখছিলে না, প্লুরাল ইন ফাংশন, আরেকটা প্লুরাল কয়েকটা নাম লিখে রাখো। এই যে সিজার স্পেকটাকেলস বলছিলাম, এখানে আরো কয়েকটা নাম বলে রাখছি, যেটা হচ্ছে তোমার ওই সবগুলো মনে পড়ছিল না। ক্যাটেল, হ্যাঁ। ট্রাস্ট, ট্রাস্ট এটা সিঙ্গুলারই হবে। ট্রাস্টটা অনেক সময় ভার্ব হিসাবে ইউজ হয়, ঠিক আছে। ট্রাস্টি যখন হয়ে গেল তখন সেটা নাউন হতে পারে, ট্রাস্টি। ক্যাটেল, ক্যাটেল ক্যাভালরি, CAVALRY, ক্যাভালরি, এগুলো হচ্ছে প্লুরাল। তারপর তোমার ধরো ইনফ্যান্ট্রি, INFANTRY, ইনফ্যান্ট্রি। এগুলো কম্পিটিটিভ বেশ কিছু ওয়ার্ড, এগুলো যে কোনো পরীক্ষাতে থাকে। জেন্ট্রি ওয়ার্ডটা বলে দিয়েছি। আর আছে তোমার পিজান্ট্রি, PESANTRY, পিজান্ট্রি। এই ওয়ার্ড গুলো প্রত্যেকটা লিখতে হবে। তারপর পুলিশ তো বলে দিয়েছি। এই যে এগুলো হচ্ছে সবসময় প্লুরাল ফাংশন করে, এরপরে যে ভার্বটা বসবে সবসময় প্লুরাল বসবে। এখানে দিকে কিছু আনকাউন্টেবল নাউন বলেছি, ইনফরমেশন, নলেজ, হেয়ার, অ্যাডভাইস। তারপর ধরো সোপ, সাবান, এই লোভস অফ স্লোপ, এগুলো হচ্ছে সবসময় সিঙ্গুলার, ঠিক আছে। তাহলে কিছু সিঙ্গুলার নাউন, কিছু প্লুরাল নাউনের কথা বললাম, এগুলো একটু ভালো করে লিখে পড়ে আসো। আর এক্সারসাইজ দেবো নাউন থেকে, সেগুলো প্রত্যেকটা করে আসবে। হুম, সবটা কি করে? সব, তারপর তোমার কেক, কি করে বলে দিচ্ছি দেখো। কেক, কেক সব সময়, বা সাবান সবসময় পিস হয়, পিস অফ কেক। একটা বড় কেক, হ্যাঁ, একটা কখনো হয় না। নিউজ, নিউজটা সিঙ্গুলার, নিউজ ইজ সিঙ্গুলার। যখন ধরো বোর ওয়ার্ডটা, কোন লজিক বুঝতে পারো? কেকটা সাবানটা তো, কেক, কেক একটা পিস কখনো হয় না, দেখবে কেটে 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 সবসময় হয়। ধরো চারটা কাউন্ট তো করা যাবে, পিস হচ্ছে তো, একটা গোটা জিনিস হয় না কেকের। যেমন একটা অ্যাপেল একটা গোটা হতে পারে, ঠিক আছে। আনকাউন্টেবল নাউন, হ্যাঁ সিঙ্গুলার। হ্যাঁ, হ্যাঁ, আনকাউন্টেবল নাউন, ঠিক আছে। সাবানটা এরকম কেটে 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 আলাদা করে প্যাকিং হয়, আনকাউন্টেবল নাউন। হ্যাঁ, ফ্রুটস,
ফ্রুট থেকে ফ্রুটস নাউন, ওটা প্লুরাল সিঙ্গুলার প্লুরাল, ফ্রুট থেকে ফ্রুটস। হ্যাঁ, কমন নাউন ফ্রুট। অ্যাপেল বললে প্রপার নাউন। ঘরে ভাবো এগুলো নিয়ে, কনফিউশন হলে বলবে। ঠিক আছে, এটাকে যদি কালেকটিভ নাউন করতে হয় কি লিখবে? সবটা কি হয়? এ লোভস অফ কেক, এ লোভ। হ্যাঁ, যেমন ধরো হেয়ার, এ এ স্ট্র্যান্ড অফ হেয়ার, STRAND, স্ট্র্যান্ড অফ হেয়ার। আর বাকিগুলো এ পিস অফ হয়, এ পিস অফ কেক, এ পিস অফ অ্যাডভাইস, এ পিস অফ ইনফরমেশন, এ পিস অফ নলেজ। এ লোভস অফ কেকও বলতে পারো। পিস খন্ড। মানিটা তোমার নাউনে বটে, মানিটা তোমার কমন নাউনে ধরতে হবে। হ্যাঁ, সিঙ্গুলারই হবে, একসাথে ধরতে হবে। ঠিক আছে, মানি থেকে মানিই থাকে, মানিটা চেঞ্জ হবে না। ঠিক আছে, টাকা টাকাই হয়। ঠিক আছে, ওটা কাউন্টেবল হিসাবে ধরতে হবে, সিঙ্গুলারই থাক ওটা। ঠিক আছে, এটা নাউনটা থেকে আমি যে কাজগুলো দেবো সেগুলো একটু করে আসো। কিছু সিঙ্গুলার নাউন প্লুরাল নাউনের কথা বললাম, কাজগুলো করে আসো, সেগুলো আলোচনা করব, তাহলে একটা চেক করে চ্যাপ্টার শেষ হয়ে যাবে। বলো, ওয়ান ওয়ার্ডস গুলো পড়ে এসছো? যাকে যেটা জিজ্ঞেস করবো সে সেটা বলবে। পড়া ওইরকম ভাবে ধরতে হয়। যাও, বলো আমি একটু বসি। কলেজে কেউ যদি ব্যাগ ভুলে গেছো, দাও সুমন খাদ্য এটা দাও তো, জেরক্সটা। ফোন থেকে দেখতে ভালো লাগছে না। তোমার তো মুখস্থ হয়ে গেছে, শেষের কটা বাদ দিয়ে দাও। বলো ব্যাংক্রাফট। ব্যাংক্রাফট মানে কে বলবে? সরস্বতী বলো। ব্যাংক্রাফট কিন্তু আগের দিন পড়েছিলে কতটা গুলো, ইডিয়মস গুলো হয়েছিল, এগুলো হয়নি। আচ্ছা, ক্লাসটা তো করেছিল আগের দিন। ক্লাসে তাহলে মনে নেই, রাস্তায় যেতে যেতে সব ভুলে গেছো। ব্যাংক্রাফট মানে কি বলে তো শোনো, বলো। হ্যাঁ, কি বলছো? ডেট, ডেট মানে ধার। ধরো ব্যাংক থেকে লোন নিয়েছে, ব্যাংক থেকে ব্যাংক্রাফট, দেউলিয়া হয়ে যাও। সিনোনিম কি হবে সার্নিক? সিনোনিম কি হবে ব্যাংক্রাফটের? সিস্টেম চেঞ্জ, সময়ের সাথে সাথে পড়া ধরতে হবে। পড়া না ধরলে পড়া হবে না। সিনোনিম বলো, আগের দিন বলছিলাম শুরুতে ক্লাসে। বলো, তোমরা বলো, সিনোনিম কি হবে ব্যাংক্রাফট? ওখানে লেখা আছে, এখানে ব্র্যাকেটে লেখা আছে ইনসলভেন্ট। আচ্ছা, বিদিশা বলো তো ব্যাংক্রাফটের সিনোনিম। হয়নি তো? আচ্ছা, লিখা এটা ইয়ে প্রিন্ট করে নেবে এখানে। অর্ধেকটা লিখেছো, কত দূর অব্দি লিখেছো? লিখেছো, লিখতে লিখতে কি করছিল? আমাকে ধরে দেবে সবগুলোই। আচ্ছা, পলিগ্লট, পলিগ্লট মানে কোনো পড়ানি। সুমন বলো তো পলিগ্লট। দেখো, বই থেকে করতে পারো, বা আমি যেগুলো দিচ্ছি যেভাবে সেভাবে করতে পারো। ব্ল্যাক বুক আছে, ব্ল্যাক বুকে অনেক বেশি কিছু আছে, তুমি সময় লাগবে, পেশেন্স লাগবে তোমার। কিছুদিন পরে যদি ইন্টারেস্ট হারিয়ে যায় তাহলে সব গেল, সেই মাছ জলে যে তরি ভেসে যাওয়ার মতো ডুবে যাবে। ঠিক আছে।
মাঝ জলে গিয়ে যদি ডুবে যাও ধরো, তাহলে আর সাঁতার কাটতে না জানলে পুরো ডুবে যাবে। তার জন্য আমি যেগুলো পরপর বলে যাচ্ছি যদি আমার মতো করে করতে পারো, তাও তোমার অনেক মুখস্থ হয়ে যাবে কিছুদিনের মধ্যে। যা আমি ধরো ক্লাসে যেগুলো আলোচনা করছি সেগুলোই আমি এখানে লিখে দিচ্ছি। আগের দিন ক্লাসে যদি তুমি করো, এক দু পাঁচটা বাদ দিয়ে বাকিগুলো সবাই বলেছি, ঠিক আছে? দু পাঁচটা বাদ দিয়ে সবগুলোই বলেছি। তার মানে কি, আধ ঘন্টা 20 মিনিট ক্লাসে আমি 50টার মতো ডিসকাস করছি, এবং সেগুলো তোমাকে করতে বলে আসছি বাড়িতে, সেগুলো করে আসতে হবে। আর যাবে, তাহলে আর পড়া ধরে কি করবে, পড়াটাই থাক। চলো শ্রেয়া নতুন করে জয়েন করো তো। আর কে আছে?